হ্যালো বন্ধুরা, হ্যাঁ আমি জানি অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম, তাই এর জন্য আমি খুবই দুঃখিত। তাই চলো বেশি দেরি না করে এপিসোড শুরু করি। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে লুকাস, চার্লেস আর মার্কোসের সাথে আর্থারের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু সেখানে পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়ে, কারণ মার্কোসের মানা ওভারফ্লো হতে শুরু করে। অর্থাৎ সে তার মানা কন্ট্রোলই করতে পারছিল না এবং সে পাগল হয়ে যাচ্ছিল। আর্থার কোনো মতে তাকে কন্ট্রোল করতে পারলেও সে পরে জানতে পারে যে মার্কোস মারা গেছে। এর কারণ হলো মার্কোসের শরীরের কিছু মার্কিংস ছিল যা তার এমন অবস্থা করছে। এখন আর্থার জানতে চায় যে এই মার্কিংসগুলো স্টুডেন্টসদের শরীরে কিভাবে আসছে এবং এর পিছনে কারা জড়িত। আর পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে যায় যে সব টিচারদেরও তাদের স্টুডেন্টদের সতর্ক করতে হয় যেন তারা সাবধানে থাকে। লাস্ট এপিসোডে আমরা এই পর্যন্তই দেখেছিলাম। আজকের এপিসোডে আমরা এর আগের গল্প দেখব, আর সামনের গল্প আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে, যা তোমরা সামনের গল্প দেখলেই বুঝতে পারবে। তাই তোমরা তাড়াতাড়ি আগে এই ভিডিও থামিয়ে এই ভিডিওতে লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। এতে তোমাদেরই লাভ, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই আমি আশা করছি তোমরা এতক্ষণে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়েছো। এবার আর দেরি না করে এপিসোড শুরু করি। লাস্ট এপিসোডে আর্থার ক্লাস নিতে এসেছিল। এখন সে সবাইকে বলে, গতবার আমি তোমাদের একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম, কিন্তু কেউ সেটা করতে পারেনি। তাই আজ আমি একটা হিন্ট দেব যাতে তোমরা সবাই সেই এক্সারসাইজটা করতে পারো। এরপর আর্থার লেস্টারকে সামনে আসতে বলে। লেস্টার সেই ছেলে যে আর্থারের জায়গায় প্রফেসর হতে চেয়েছিল। আর্থারের কথাই লেস্টার সামনে আসে। সে বেশ ভয় পেয়ে ভাবে, আর্থার আমাকে কেন ডাকলো? আর্থারের হাতে একটা কাগজ ছিল। আর্থার পুরো ক্লাসকে বলে, তোমরা সবাই কল্পনা করো যে লেস্টার আমার প্রতিপক্ষ এবং আমি একজন অগমেন্টার, তাই আমি তার কাছে যেতে ভয় পাচ্ছি। তাই আমি এখন লং রেঞ্জ স্পেল ব্যবহার করব। এরপর আর্থার কাগজ ছিঁড়ে একটা বল বানায় এবং সবাইকে বলে, তোমরা সবাই এটাকেই স্পেল ধরে নাও। এখন আর্থার কাগজে ফুঁ দিয়ে সবাইকে বলে, দেখো আমি আমার স্পেল ব্যবহার করলাম। এরপর আর্থার সবাইকে বলে, এটা তো এক সাধারণ স্পেল ছিল, এখন আমি তোমাদের দেখাবো সেই স্পেল যেটার কথা আমি তোমাদের বলেছিলাম। আর্থার এখন আরেকটা ডেমো দেখায়। এইবার সে কাগজ দিয়ে পাইপ বানিয়ে তার ভিতর দিয়ে ফুঁ দেয়। এর ফলে কাগজের টুকরো অনেক দূরে গিয়ে লাগে এবং স্পিডও বেড়ে যায়। সে বলে যে এইটাই অগমেন্টারদের জন্য বড় হিন্ট, এটা বোঝার জন্য যে আমি তোমাদের ক্লাসে কি শিখিয়েছি। এরপর আর্থার কনজুরারদেরও বুঝিয়ে দেয় যে তাদের কি করতে হবে। এরপরের দৃশ্যে লেন্সদের হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে ব্যারন আর আলিয়া আগে থেকেই বসেছিল। আলিয়া এখন ব্যারনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো লেন্স ফ্যারে আমাদের কেন ডেকেছে? ব্যারন বলে, আমি ডানজানে কিছু পেয়েছি, এই ব্যাপারেই ফ্যারে কথা বলতে চাচ্ছে। তখন সেখানে ভ্যারে এসে আলিয়াকে বলে, আমরা ডানজানের গভীরে এমন মেজদের ট্রেস পেয়েছি যারা এই কন্টিনেন্টের নয়। এটা শুনে আলিয়া অবাক হয়ে যায়। সে বলে, আমি ভেবেছিলাম শুধু একটা কন্টিনেন্টই আছে, আর সেটাও অনেক দূরে, আর এখন তো অন্য কন্টিনেন্টের মেজও দেখা যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তখন ভ্যারে বলে, ব্যারন ওই ডানজেনের ভিতর একটা কাপড়ের টুকরো পেয়েছিল। সেই কাপড়ের টুকরোর ওপর রিসার্চ করার পর আমরা জানতে পেরেছি যে ওই টুকরোটির মধ্যে এমন মানা বিস্টের ফাইবার আছে যা এই কন্টিনেন্টে অস্তিত্বই নেই। এটা শুনে ব্যারন বলে, আমিও ওই কাপড়ের টুকরোতে এমন এক মানা অনুভব করেছি যা এই কন্টিনেন্টের নয়। কাউন্সিল কি এই বিষয়ে আর কোনো তথ্য পেয়েছে? তখন ভ্যারে বলে যে ওই কাপড়ের টুকরোর ওপর যে স্পেল লাগানো ছিল সেটা ডিসেবল হয়ে গেছে, কারণ কাপড়টা ছেঁড়া ছিল। এরপর ভ্যারে আলিয়াকে বলে, আলিয়া, তোমাকে এখানে অন্য একটা কাজের জন্য ডাকা হয়েছে। সে তাকে বলে যে বিস্ট গ্লেড ডানজিয়ানের বিভিন্ন অংশে অ্যাডভেঞ্চারাররা টাইটানিক ব্লাডওয়ার্ম দেখেছে, যা খুবই অস্বাভাবিক। তখন আলিয়া বলে, ব্লাডওয়ার্ম তো এতটা রেয়ার মানা বিস্ট নয়, তাহলে তাদের দেখা যাওয়া অস্বাভাবিক কেন? তখন ভ্যারে বলে, যে জায়গায় তাদের দেখা গেছে সেখানে তাদের থাকার কথা নয়, হতে পারে ডানজিয়ানের ভিতরে আরও কোনো পাওয়ারফুল বিস্ট আছে, যার কারণে এই ব্লাডওয়ার্মগুলো বাইরে চলে এসেছে। তাই তুমি তোমার সেন্সারি ম্যাজিক ব্যবহার করে সেখানে গিয়ে দেখতে পারো আসলে কি সমস্যা হয়েছে। আর ব্যারনকে অন্য একটা মিশনে যেতে হবে, স্যাপিন কিংডমে, তাই তোমাকে একাই যেতে হবে, যা বেশ বিপজ্জনক। তাই তুমি একটু অপেক্ষা করো,
যাতে মিকা তার মিশন শেষ করে ফিরে আসে, তারপর তুমি তার সঙ্গে যেতে পারো। কিন্তু আলিয়া বলে না, যদি আমরা এভাবেই অপেক্ষা করি তাহলে ডানজিয়ানে যাওয়া স্টুডেন্ট আর অ্যাডভেঞ্চারাররা অনেক আহত হতে পারে। আমি দ্রুত একাই গিয়ে ডানজিয়ানের ভিতরে তদন্ত শুরু করব। পরের দৃশ্যে ডিসিপ্লিনারি কমিটির অফিস দেখানো হয়, যেখানে আর্থার চলে এসেছে। কিন্তু সে দেখে সেখানে ডোরাড্রিয়া, কার্টিস আর ক্যাথলিন ট্রেনিং করছে। তাদের লড়াই খুবই তীব্র হতে যাচ্ছিল, কিন্তু তখনই কাই তার স্ট্রিংয়ের পাওয়ার ব্যবহার করে তাদের থামিয়ে দেয়। এই পাওয়ার দেখে আর্থারও অবাক হয়ে যায়। সে ভাবে কাই যে ম্যাজিক ব্যবহার করলো, আমি তো একদমই সেটা অনুভব করতে পারিনি। সে কিভাবে তার স্ট্রিংস কন্ট্রোল করছে? এরপর মিটিং শুরু হয়, যেখানে ক্লেয়ার সবাইকে বলতে থাকে যে তোমরা সবাই জানো আর্থার, কার্টিস আর আমি অফ ক্যাম্পাসে যাচ্ছি। মানে আমাদের ক্লাস কয়েক সপ্তাহের মধ্যে বিস্ট গ্লেড ডানজিয়ানে একটা ট্রিপে যাবে। তাই আমাদের এখন আবার নতুন করে ঠিক করতে হবে যে যখন আমরা তিনজন থাকবো না তখন কে কোথায় প্যাট্রোলিং করবে। তোমাদের মধ্যে কেউ কি বেশি সময় প্যাট্রোলিং করতে চাও? তখন কাই বলে আমি বেশি সময় প্যাট্রোলিং করতে পারবো, কারণ আমার কোনো বন্ধু নেই। এরপর ফেরিত বলে আমিও প্যাট্রোলিং করতে পারবো। ক্লেয়ার তাদের দুজনের নাম নোট করে। আমরা দেখি ডোরাড্রিয়া হাতই তুলছে না। তখন কাই তার স্ট্রিংস ব্যবহার করে তার হাত তুলে দেয়। মানে সে জোর করেই ডোরাড্রিয়াকে রাজি করায় যাতে সে তার সাথে প্যাট্রোলিং করে। এখন ডোরাড্রিয়াও রাজি হয়ে যায়, আর এভাবেই এই মিটিং শেষ হয়। এরপর আর্থার চলে যাচ্ছিল, কিন্তু তখন ফেরিত তাকে থামিয়ে বলে আমি জানি তোমার মানা থিওরি সম্পর্কে অনেক জ্ঞান আছে, কিন্তু আমি চাই তুমি ডানজিয়নে একটু সাবধানে থাকো। যদি কোনো পরামর্শ দরকার হয় আমার কাছে এসে জিজ্ঞেস করো। আমি আগে বিস্ট গ্লেড ডানজিয়নে গিয়েছি, তাই আমার অনেক অভিজ্ঞতা আছে। আর্থার বলে ঠিক আছে, কিন্তু সে মনে মনে ভাবে আমি তো এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার, তুমি আর আমাকে কি শিখাবে? এরপর আর্থার চলে যাচ্ছিল, ঠিক তখন সে কাইকে দেখে এবং ক্লেয়ারকে জিজ্ঞেস করে কাই কী ধরনের ম্যাজিক ব্যবহার করে, কারণ আমি তার ম্যাজিক সম্পর্কে কিছুই অনুভব করতে পারিনি। ক্লেয়ার বলে আমি নিজেও জানি না, কারণ কাই তার স্পেল গোপন রাখে। আমি শুধু জানি সে বিশেষ ধরনের মেটাল ওয়্যার ব্যবহার করে। এটা শুনে আর্থার বলে হয়তো ওই ওয়্যারই মানার অ্যাট্রিবিউট লুকিয়ে রাখে, তাই আমি অনুভব করতে পারিনি। এই সব কথা শুনে কাই নিজেই এসে বলে তুমি কি আমার প্রতি আগ্রহী? আর্থার বলে হ্যাঁ, তুমি কিভাবে তোমার মেটাল ওয়্যার কন্ট্রোল করো বলতে পারো? কাই বলে বলবো, কিন্তু তারপর আমার তোমাকে মারতে হবে। এটা শুনে আর্থার রেগে যায় এবং বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তখন ক্লেয়ার এসে তাদের থামিয়ে দেয় এবং বলে যথেষ্ট হয়েছে, তোমরা ক্লাসে যাও। অন্যদিকে আমরা ইলাইজাকে দেখি, যে টোবির সাথে লড়াই করে নিজের আর্থ এলিমেন্ট আরও উন্নত করছে। এখন সে অনেক পাওয়ারফুল হয়ে গেছে এবং সহজেই টোবিকে হারাচ্ছে। কিন্তু হঠাৎ টোবি নষ্ট হয়ে যায় এবং এক পাওয়ারফুল ফায়ার স্পেল ইলাইজার দিকে ছুড়ে মারে। ইলাইজা প্রস্তুত ছিল না, কিন্তু তখনই আর্থার এসে তাকে বাঁচায়। ইলাইজা রেগে যায় এবং বলে টোবি কবে থেকে ফায়ার ছুড়তে শুরু করলো? আর্থার বলে আমিও জানতাম না, জিডিয়ন মাঝে মাঝে টোবির ওপর এমন পরীক্ষা করে আমাকে চমকে দেওয়ার জন্য। ইলাইজা বলে টোবি খুবই ইন্টারেস্টিং, সে একদিন নিজের চোখে জিডিয়নকে টোবির ওপর কাজ করতে দেখতে চায়। এটা শুনে আর্থার বলে আমি জানতাম না যে তোমার আর্টিফ্যাক্টে আগ্রহ আছে। ইলাইজা বলে আমার ছোটবেলা থেকেই আগ্রহ ছিল, কিন্তু ম্যাজিক বেশি কুল হওয়ায় আমি সেটাই শিখেছি। আর্থার বলে এলাইজা, আমি জানি যে তুমি ম্যাজিক শিখছ কুল দেখানোর জন্য এবং মেয়েদের কাছে পপুলার হওয়ার জন্য, তাই না? এটা শুনে এলাইজা একটু লজ্জা পেয়ে বলে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এরপর আর্থার তাকে একটা কাঠের তলোয়ার দিয়ে বলে তুমি কনজুরার হলেও তোমার কমব্যাট জানা উচিত। আর্থার তাকে লড়াইয়ের জন্য উস্কে দেয়, আর ইলাইজাও এখন আর্থারের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং এখন তাদের দুজনের তলোয়ারবাজি শুরু হয়ে যায়। আর্থারও এখন ইলাইজার উপর ইমপ্রেস হয়ে বলে তুমি তো বেশ ভালোই করছো, তুমি কি তলোয়ারবাজি শিখেছ? তখন ইলাইজা বলে হ্যাঁ। তখন আর্থার লক্ষ্য করে যে ইলাইজা খুব ভালোভাবে তলোয়ার চালাচ্ছে। যদি ইলাইজাকে আরও ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় তাহলে সে একজন দারুণ সোর্ডসম্যান হয়ে উঠতে পারে এবং খুব পাওয়ারফুলও হবে। আমরা দেখি ইলাইজা এখন আর্থারের উপর এক পাওয়ারফুল অ্যাট্যাক করতে যাচ্ছে, কিন্তু আর্থার হঠাৎ সাইডে সরে যায়, যার ফলে ইলাইজা মুখ থুবড়ে নিচে পড়ে যায়। এটা দেখে আর্থার হাত বাড়িয়ে তাকে উঠাতে চায়, কিন্তু ঠিক তখনই এক বিপজ্জনক ঘটনা ঘটে। ইলাইজা হঠাৎ করে আর্থারের ভিতরে এক ছায়া দেখতে পায়। এই ছায়া একটু ঝাপসা, কিন্তু দেখে মনে হয় ইলাইজাও কিংগ্রিকে চেনে, অর্থাৎ আর্থারের অতীত রূপকে।
এটা দেখার সাথে সাথেই ইলাইজার মনে অনেক কিছু আসতে থাকে, যেমন প্রতিশোধ আর রাগ। যখন তার মনে এত কিছু আসতে থাকে তখন তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। এটা দেখে আর্থার ভয় পেয়ে ইলাইজাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? চলো তোমাকে একটা ক্লিনিকে নিয়ে যাই। কিন্তু ইলাইজা আর্থারকে সরিয়ে দিয়ে বলে, না, আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা হচ্ছিল, এখন আমি গিয়ে একটু বিশ্রাম নেব। এটা বলার পর সে আর্থারের দিকে না তাকিয়েই চলে যেতে থাকে এবং শেষে তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি কয়েক সপ্তাহ কেটে যায় আর আর্থার অনেক বেশি ট্রেনিং করে বলে যে তার দিনগুলো খুব আরামে কাটছে। আর্থার এখন বলে, টবি আর আমার টিচারদের সাহায্যে আমার স্কিল অনেক উন্নত হচ্ছে। আমি এখনো সেই কারণ ভুলে যাইনি যার জন্য আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম। তবে ধীরে ধীরে আমি এখানে আমার প্রতিদিনের স্কুল লাইফ উপভোগ করতে শুরু করেছি। এরপর আর্থারকে দেখা যায় যে সে ইলাইজার সঙ্গে কথা বলতে বলতে হাঁটছে, কিন্তু ইলাইজা তার কথা ঠিকমতো শুনছে না, কারণ তাকে একটু আনমনা মনে হচ্ছে। তখন আর্থার সরাসরি তাকে জিজ্ঞেস করে, তোমাকে কয়েকদিন ধরে অদ্ভুত লাগছে, কিছু হয়েছে কি? সে বলে, না, কিছু হয়নি, শুধু এক্সামের চিন্তা হচ্ছে যা আসতে চলেছে। আর তুমি তো কাল সেই ডানজিয়ানে যাচ্ছ, তাই আজ তুমি টেসিয়ার সঙ্গে একটু কম ট্রেনিং করো যাতে ক্লান্ত না হও। আমি পরে তোমার সাথে দেখা করব। এটা বলে ইলাইজা চলে যায়। তখন সিলভি আর্থারকে বলে, আপনার কি মনে হয় না যে ইলাইজা আপনার ওপর একটু রাগ করেছে? এটা শুনে আর্থার একটু মন খারাপ করে বলে, হ্যাঁ, আমিও সম্প্রতি এমনটাই অনুভব করছি। পরের দৃশ্যে আর্থার টেসিয়া ট্রেনিং করিয়ে বলে, তোমার মানাকোর এখন কিছুটা স্টেবল হয়েছে। এটা শুনে টেসিয়া বলে, কাল যখন আমরা সবাই ডানজিয়ানে যাব তখন আমি অনেক মানা বিস্টকে হারাতে পারবো। এটা শুনে আর্থার তার কপালে হালকা টোকা দেয় এবং বলে, এতটা আত্মবিশ্বাসী হইও না, বিস্ট উইল পাওয়ার পর তোমার শক্তি অর্ধেক হয়ে গেছে, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। তখন টেসিয়া বলে, তুমি আগে নিজের দিকে তাকাও, তুমি তো বিস্ট গ্রেড ডানজিয়ানে যাচ্ছ, তাও তোমার দুইটা সবচেয়ে দুর্বল এলিমেন্ট নিয়ে। আমি জানি আমাকে নিজের খেয়াল রাখতে হবে, তাই আমাকে বাচ্চার মতো ট্রিট করো না। তাছাড়া আমি তোমার থেকে 1 বছর বড়, মনে আছে তো? তখন আর্থার বলে, হ্যাঁ, মনে আছে। আর এটাও মনে আছে যে তুমি আগে কত ভয় পেতে। তুমি এতটাই ভয় পেতে যে আমাকে তোমার টেন্টে ঘুমাতে দিতে যাতে আমি তোমাকে গার্ড করতে পারি। এগুলো মনে আছে তো? এইসব শুনে টেসিয়া লজ্জা পায় এবং আর্থারকে মজা করে মারতে থাকে। তখন সেখানে ভিরিয়ন চলে আসে এবং তাদের এই অবস্থায় দেখে ভিরিয়ন বলে, মনে হচ্ছে তোমরা অনেক কাছাকাছি চলে এসেছো। এটা শুনে টেসিয়া খেয়াল করে যে সে কতটা কাছে বসে আছে এবং লজ্জা পেয়ে দূরে সরে যায়। তখন আর্থার ভিরিয়নকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনি তো কাউন্সিল মিটিংয়ে ছিলেন। ভিরিয়ন বলে, আমি বোর হয়ে গেছিলাম, তাই নাতনিকে দেখতে এসেছি যে সে কত বড় হয়েছে। এখন দেখে মনে হচ্ছে সে অনেক উন্নতি করেছে। এটা শুনে টেসিয়া আবার লজ্জা পায় এবং বলে, এমন কথা বলা বন্ধ করুন। তখন ভিরিয়ন আসল কারণ বলে যে সে এখানে কেন এসেছে। সে বলে, তোমরা কাল ডানজিয়ানে যাবে, তাই আমার টেসিয়াকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। আমি চেয়েছিলাম সিনথিয়া টেসিয়ার কোর দেখুক, কিন্তু সে নেই। তাই আমি চাই যতক্ষণ না এই ট্রিপ শেষ হয় ততক্ষণ আর্থার তুমি টেসিয়ার সঙ্গে থাকো। তখন আর্থার বলে, ঠিক আছে, তবে আজ রাতে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করার প্রমিস করেছিলাম। তখন ভিরিয়ন বলে, এটাই ভালো সুযোগ, তুমি টেসিয়াকে সঙ্গে নিয়ে যাও। এটা শুনে টেসিয়া অবাক হয়, কিন্তু আর্থার ভিরিয়নকে বলে, না, আমি তোমার প্ল্যানে পড়ব না এবং টেসিয়াকে নিয়ে যাব না, কারণ টেসিয়াকে নিয়ে গেলে আমার পরিবার ভুল বুঝতে পারে। আর্থার মানা তো করছিল, কিন্তু রাতে দেখা যায় টেসিয়া আর্থারের সঙ্গে চলেই আসে। আর্থারের পরিবার দরজা খুলে বলে তারা তাদেরই অপেক্ষা করছিল। এটা শুনে আর্থার অবাক হয় এবং জানতে পারে টেসিয়া আগে থেকেই তাদের জন্য গিফট পাঠিয়েছিল। এলিস তাদের ভেতরে ডেকে খেতে বলে। এলেনর টেসিয়াকে নিয়ে যায় এবং বলে সে তাকে দেখাবে যে সে কিভাবে ধনুক চালানো শিখেছে। আর্থার দেখে টেসিয়া আর তার পরিবার খুব খুশি, এতে সেও খুশি হয়। অন্যদিকে আমাদের ওই ডানজিয়ানকে দেখানো হয় যেখানে আর্থার কাল যাবে, আর ওইখানে আলিয়া প্ল্যান অনুযায়ী তার সেন্সরি ম্যাজিক দিয়ে শত্রু খুঁজছিল। সে বুঝতে পারে ব্লাড ওয়ার্মগুলো স্বাভাবিকভাবে চলছে না। ভ্যারি ঠিকই বলেছিল, এখানে সমস্যা আছে। সেটা খুঁজতে গিয়ে সে একটা খাদের কাছে পৌঁছে। সে কিছু দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে একটি হেডেড সার্পেন্ট আছে এবং সেই সার্পেন্টের মাথায় শিং আছে, আর সেটা আলাদা রঙেরও দেখাচ্ছে।
এটা দেখে আলিয়া বলে যে এটা তো বেশ অদ্ভুত ব্যাপার, কারণ আমাদের রেকর্ডে এই সার্পেন্টটা আলাদা রকমের দেখায়, কিন্তু এখানে যেটা আছে সেটা একেবারেই ভিন্ন দেখাচ্ছে। আর দেখে মনে হচ্ছে এই সার্পেন্টটা সামনে থাকা টানেলটাকে গার্ড করছে। এই সব বিষয় নিয়ে আলিয়া এখন ভ্যারেকিউ ইনফর্ম করে দেয়। সে বলে আমার ব্যাকআপ দরকার। আর আমরা জানতে পারি যে আশেপাশে ইতিমধ্যে 50 জন ব্যাটল মেজ আছে যারা এখানে আসার জন্য প্রস্তুত, শুধু তাদের ইনস্ট্রাকশনের দরকার। আর এখন যেহেতু আলিয়ার সামনে এত বিপজ্জনক মনস্টার আছে, সে এখন ভ্যারেকি বলে দেয় যে ওই সব ব্যাটল মেজেসদের এখানে পাঠিয়ে দাও। পরের সিনে আমরা দেখি যে আর্থারের বাড়িতে সবাই ডিনার করে ফেলেছে। ডিনারের সময় ভিনসেন্ট একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং তাকে এখন শুইয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে লিলিয়া এখন আর্থারকে জিজ্ঞেস করে টিসিয়া কোথায় গেছে। তখন আর্থার বলে টিসিয়া একটু বাইরে হাওয়া খেতে গেছে, তাই আমার মা তার সাথে গেছে যেন সে হারিয়ে না যায়। তারা দুজন বাইরে আছে। আর্থার এখন দেখে যে তার বাবা অর্থাৎ রেনল্ড এলেনরকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু রেনল্ড যখন আর্থারকে দেখে সে বলে তুমি তো এর বড় ভাই, তাই তুমি একে রুমে নিয়ে যাও। এটা বলে সে এলেনরকে আর্থারের হাতে দিয়ে দেয় এবং বলে তোমার বোন তোমার আসার জন্য অনেক অপেক্ষা করছিল। যাই হোক, তুমি তো কাল চলে যাবে, তাই তাকে জানিয়ে দিও। তখন আর্থারও বলে ঠিক আছে। অন্যদিকে আমরা টিসিয়া আর এলিসকে দেখি যারা বাইরে বসে আছে। এলিস এখন টিসিয়াকে বলি যে তুমি আমাদের সাথে দেখা করতে এসেছো, এতে আমি খুব খুশি, আসার জন্য ধন্যবাদ। তখন টিসিয়া বলে ধন্যবাদ তো আমাকে আপনাকে বলা উচিত, কারণ এখানে এসে আমি খুব মজা পেয়েছি। আমি আর্থারের বাবাকে দেখতে পেরেছি এবং লিলিয়ার সাথে অনেক মজা করেছি। এরপর তারা আরাম করে বসে চা খেতে থাকে। তখন টিসিয়া বুঝতে পারে যে এলিস একটু চিন্তায় আছে। সে এখন এলিসকে জিজ্ঞেস করে যে আপনি কি আর্থারের জন্য চিন্তা করছেন, কারণ আর্থার কাল ডানজিয়ানে যাবে। তখন এলিস বলে হ্যাঁ, অবশ্যই আমি আর্থারের জন্য চিন্তা করছি। এটা শুনে টিসিয়া বলে কিন্তু আপনি তো জানেন আর্থার কতটা পাওয়ারফুল, তবুও আপনি তার জন্য চিন্তা করছেন। তখন এলিস বলে যদি আর্থার সব ল্যান্সদের একত্র করেও ততটা শক্তিশালী হতো বা তার থেকেও বেশি পাওয়ারফুল হতো, তবুও আমি তার জন্য চিন্তা করতাম, কারণ ডানজিয়ন অনেক আনপ্রেডিক্টেবল। কেউ যতই পাওয়ারফুল হোক না কেন, সেখানে টিকে থাকা কঠিন। মাফ করো, কাল তোমাদের ট্রিপ আর আমি তোমাকে এইভাবে ভয় দেখাচ্ছি। তখন টিসিয়া বলে কোনো সমস্যা নেই, আর্থারের জন্য আপনাকে চিন্তা করার দরকার নেই। যেভাবে আর্থার আমাকে প্রোটেক্ট করেছিল, এবার যদি আর্থারের কিছু হয় তাহলে আমি তাকে প্রোটেক্ট করব। এটা আমার আপনার কাছে প্রমিস। এটা শুনে এলিস বলে তোমার এই অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমি চাই না তুমি এটা করো, কারণ তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তোমার কিছু হলে তারা খুব কষ্ট পাবে। তাই আর্থারকে বাঁচানোর আগে তোমার নিজের নিরাপত্তার কথা ভাবা উচিত। আমার নিজের ছেলের উপর বিশ্বাস আছে যে সে নিজেকে সামলে নিতে পারবে। এটা শুনে টিসিয়াও বেশ অবাক হয়ে যায়। এরপর অ্যালিস বলে এখানে এখন অনেক ঠান্ডা পড়ছে, চলো ভিতরে যাই। তখন টিসিয়া বলে আপনি যান, আমি একটু এখানে বসব, আর আমাকে এখানে আসার পথ দেখানোর জন্য ধন্যবাদ। তখন অ্যালিসও বলে ঠিক আছে এবং তাকে একা রেখে চলে যায়। অন্যদিকে আমরা আর্থারকে দেখি যে সে অ্যালেনরকে ঘুম পাড়ানোর জন্য তার রুমে নিয়ে আসে। সে তার উপর কম্বল দিচ্ছিল, কিন্তু হঠাৎ অ্যালেনরের চোখ খুলে যায়। সে আর্থারকে দেখে অবাক হয় এবং জিজ্ঞেস করে তুমি আবার কবে চলে যাবে। তখন আর্থার বলে মাফ করো, আমি আসলে কাল সকালেই চলে যাব। এটা শুনে অ্যালেনর একটু দুঃখ পায় এবং বলে তুমি কি আর একটু থাকতে পারো না। তখন আর্থার বলে না, মাফ করো, কিন্তু চিন্তা করো না, ডানজিয়নের ফিল্ড ট্রিপ থেকে ফিরে এসে আমি অনেক দিন এখানে থাকব। তখন এলেনার বলে ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তুমি কি আমাকে কিছু গল্প শোনাতে পারো। তখন আর্থার বলে আমি নিশ্চিত নই যে আমাকে তোমাকে গল্প শোনানো উচিত কিনা, কারণ কাল সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। এটা শুনে এলেনার গাল ফুলিয়ে আর্থারকে পাশে বসতে বলে। তখন আর্থারের আর কোনো উপায় থাকে না, সে তার পাশে বসে পড়ে। আর্থার তাকে জিজ্ঞেস করে তুমি কোন গল্প শুনতে চাও। তখন এলেনার বলে তুমি এখনো সেই গল্প শেষ করনি, যে তুমি কিভাবে একাডেমিতে প্রফেসর হলে। তখন আর্থার সবকিছু বলতে শুরু করে, কিভাবে সে প্রফেসর গিস্টকে হারিয়েছিল এবং তার জায়গায় প্রফেসর হয়েছিল। সে এটাও বলে কিভাবে সে ক্যাথলিনকে বাঁচিয়েছিল। এটা শুনে এলেনার বলে ক্যাথলিন তো স্যাপিংকিংয়ের মেয়ে, তাই না? তুমি কত অদ্ভুত, তুমি সবসময় প্রিন্সেসদের বাঁচাও, যেমন আগে টিসিয়াকে বাঁচিয়েছিলে, তারপর ক্যাথলিনকে। এটা শুনে আর্থার বলে তুমি তো এমনভাবে বলছো যেন আমি ইচ্ছা করেই প্রিন্সেসদের বাঁচাই। এরপর আমরা দেখি আর্থার এলেনারকে সবকিছু বলে যা সে একাডেমিতে করে,
যেমন সে কিভাবে টবির সাথে লড়াই করে এবং বাচ্চাদের কি শেখায়। দেখতে দেখতেই সকাল হয়ে যায়। সকালে অ্যালিস রেনল্ডের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি আর্থারকে দেখেছ? সে তার রুমে নেই। তখন রেনল্ড বলে, আমিও জানি না, চলো এলেনরের কাছে গিয়ে জিজ্ঞেস করি। তারা দুজন এলেনরের রুমে যায় এবং তারা দেখে আর্থার এলেনরকে গল্প বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তাদের দুজনকে এভাবে কিউটভাবে ঘুমাতে দেখে আর্থারের বাবা মা খুব খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি আর্থারের ফিল্ড ট্রিপের সময় হয়ে গেছে এবং সব স্টুডেন্ট ডানজিয়নের কাছে পৌঁছে যায়। সেখানে আমরা গ্লোরিকেও দেখি যে সবাইকে টিমে আসতে বলছে। অন্যদিকে আর্থার সিলভিকে বলে, যেহেতু আমরা ডানজিয়নে যাচ্ছি তাই তুমি একা গিয়ে হান্টিং করে নাও। সিলভি জিজ্ঞেস করে, পাপা আপনি কি নিশ্চিত? তখন আর্থার বলে, হ্যাঁ, এটা লো লেভেলের ডানজিয়ন এবং গ্লোরিও আমাদের সাথে আছে, তাই চিন্তার কিছু নেই। তখন সিলভিও বলে, ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হলে আমাকে জানিও। এটা বলে সে হান্টিংয়ে চলে যায়। তারপর আর্থার মনে মনে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে গ্লোরি আমার টিমে লুকাসকে রেখেছে। এরপর আমরা লুকাসকে দেখি যে সবার সামনে ফ্লেক্স করছে। সে বলে, এই ডানজিয়ন আমার জন্য খুবই সহজ, কারণ আমি একসময় এ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার ছিলাম। এটা শুনে সব মেয়েরা ইমপ্রেস হয়ে তার প্রশংসা করতে থাকে। এটা দেখে আর্থার লুকাসকে বলে, আমি এক অ্যাডভেঞ্চারার বন্ধুর কাছ থেকে শুনেছি তোমার লাইসেন্স ব্যান হয়ে গেছে। লুকাসকে অপমান করার পর আর্থার তার টিমমেটদের কাছে যাচ্ছিল, কিন্তু লুকাস তার কাঁধ ধরে বলে, তুমি কি আমার পপুলারিটি দেখে জেলেস হচ্ছ? তখন আর্থার বলে, না, আমি শুধু সত্যি বলছি। এটা শুনে লুকাস রেগে যায় এবং অ্যাট্যাক করতে যায়, কিন্তু তখন ক্লিভ সেখানে এসে তাদের থামায়। ক্লিভ বলে, এসবের জন্য এখন সময় নেই, ভেতরে যাওয়ার আগে আমাদের টিম লিডার ঠিক করতে হবে। তখন লুকাস বলে, এদের ঠিক করার কি আছে, অবশ্যই আমি লিডার হব। তখন সবাই বলে, আমরা টেসিয়াকে লিডার বানাবো। এটা শুনে টেসিয়া অবাক হয়ে যায় এবং বলে, আমি কেন লিডার হব, আর্থার কেন না? তখন আর্থার বলে, তুমি আগেই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, তোমার লিডারশিপ ভালো এবং তুমি একজন ভালো কনজুরার, তাই তুমি সবার উপর নজর রাখতে পারবে, তাই তোমাকেই লিডার হওয়া উচিত। তখন সে রাজি হয়ে যায়। এটা দেখে লুকাস খুব রেগে যায়। এরপর গ্লোরি সবাইকে প্রস্তুত হতে বলে। সে আরও বলে, যেহেতু আমরা একে অপরের ক্ষমতা জানি, তাই ভালো ফরমেশন করে ভেতরে ঢুকো এবং ক্লাসে যা শিখেছো তা ব্যবহার করো। এটা বলার পর সে সবাইকে ভেতরে নিয়ে যেতে থাকে। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।